হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা 2010 সালে রিলিজকৃত একটা অসাধারণ সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে দ্য ফাইটার। আর এই সিনেমার সম্পর্কে কয়েকটা কথা না বললেই নয়, এই সিনেমাটি 2010 সালে 4টা ক্যাটাগরিতে অস্কার জিতেছিল। এছাড়াও আরো বেশ কয়েকটি ক্যাটাগরিতেও নমিনেশনও পেয়েছিল। আর এই সিনেমাটির সম্পর্কে আরেকটা বেস্ট ফ্যাক্ট হচ্ছে, এই পুরো সিনেমাটি একটা সত্য ঘটনার উপর নির্মিত, এবং সত্য ঘটনার উপর নির্মিত একটা সিনেমা যে এত সুন্দর হতে পারে এটা এই সিনেমা না দেখলে তুমি বুঝতেই পারতে না। আর এই সিনেমাতে আমরা দুই ভাইয়ের গল্প সম্পর্কে জানতে চলেছি। তো এই সিনেমার কাহিনী দেখে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে, ভারতে এর আগে একটা সিনেমা তৈরি হয়েছিল ব্রাদার্স নামে। সম্ভবত এই সিনেমার কাহিনী থেকেই হয়তো ওই সিনেমাটি অ্যাডপ্ট করা হয়েছিল। তবে গল্পের কাহিনী পুরোপুরি যে মিল রয়েছে সেরকমও নয়। এটা যেহেতু মাস্টারপিস কাহিনী, এটা তোমাকে অবশ্যই বলিউড ভার্সনের চেয়ে বেশি মজা দেবে বা বেশি অ্যাটাচ করতে পারবে। কারণ বলিউড সিনেমার মতো এইসব সিনেমাতে ওই এক্সট্রা প্রেম প্রীতি নেই বা ওই এক্সট্রা গান টান থাকে না। ওরা মূলত কাহিনীর উপরে বেশি ফোকাস করে থাকে। তো যাই হোক, বাড়তি কোনো কথা বলবো না, একটু কমার্শিয়াল বিজ্ঞাপন থাকবে, বিজ্ঞাপনটা স্কিপ করে তোমরা মূল ভিডিওতে চলে যাবে। এবং তোমরা হয়তো লক্ষ্য করেছো আমরা কিন্তু র্যান্ডম চ্যানেলে রেগুলারলি ভিডিও দিচ্ছি, এবং আমরা চেষ্টা করছি প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য। আর যদি র্যান্ডম ভিডিও চ্যানেল আবার আগের অবস্থায় চলে যায়, মানে আগে যেমন ভিডিও দিলে 2 লাখ ভিউ হয়ে যেত, ওরকম অবস্থায় যদি যায়, আমরা কোনো এক সময় র্যান্ডম ভিডিও চ্যানেলে 2টো ভিডিও দেওয়ার চেষ্টা করবো প্রতিদিন। আর তখন র্যান্ডম ভিডিও চ্যানেল আবার আগের মতো জমজমাট হয়ে যাবে, এবং আমরা মূল ফোকাস এখন র্যান্ডম ভিডিও চ্যানেলে দিচ্ছি। বাকি সব চ্যানেলকে আমরা বোনাস চ্যানেল হিসেবে ফেলে দিয়েছি অলরেডি। তো বাড়তি কোনো কথা না বলে, যদি কোনো কমার্শিয়াল বিজ্ঞাপন থাকে সেটা আমরা প্লে করে মূল ভিডিওতে চলে যাচ্ছি। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে, এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে। যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে রোনাল, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। তো এই সিনেমার কাহিনী শুরু হয় আজ থেকে 31 বছর আগে 1993 সালে ম্যাসাচুসেটস লয়েল শহর দেখিয়ে, মানে আমেরিকার কোন একটা শহর। আর সেখানে আমরা ক্যামেরার সামনে ডিকি নামের একজন রিটায়ার্ড বক্সারকে দেখতে পাই। আর ডিকিকে দেখে তো চিনতেই পারছো, ক্রিস্টিয়ান বেল সবার জনপ্রিয় অভিনেতা, এছাড়াও সে ব্যাটম্যানের রোলটাও প্লে করেছে। তো যাই হোক, এখানে আমরা দেখি ডিকির উপরে এইচবিওর চ্যানেল থেকে একটা ডকুমেন্টারি তৈরি করা হচ্ছে। আর ডিকি তখন ওই ডকুমেন্টারিতে ক্যামেরার সামনে তার পরিবার এবং ছোটবেলার কাহিনী বলে, এবং সে আলোচনা করতে থাকে কেমন করে সে 1998 সালে সুগার নামের একজন বিখ্যাত বক্সারকে হারিয়ে নকআউট করে দিয়েছিল। আর তখন ওই সময় আমরা ডিকির ছোট ভাই মিকিকেও দেখতে পাই। আর মিকিও কিন্তু হলিউডের খুবই পরিচিত এবং পপুলার একজন অভিনেতা, যার নাম হচ্ছে মার্ক ওয়েলবার্গ, এবং তাকে আমরা ট্রান্সফরমার সিনেমাতে দেখেছি। তো ডিকির ছোট ভাই মিকি এসে ডিকির কাছে বসে। আর এখানে উল্লেখ্য, মিকির ছোট ভাইয়েরও কিন্তু স্বপ্ন বড় হয়ে বড় ভাইয়ের মতোই একজন ভালো বক্সার হবে। আর ডিকিও এই কথা বলে যে সে তার ছোট ভাইকে তার মতো একটা ভালো বক্সার বানাতে চায়, আর এর জন্য ছোটবেলা থেকে ওকে ট্রেনিং দিচ্ছে। এবং ডিকির বিশ্বাস, সে যেটা করতে পারেনি তার ছোট ভাই সেটাকেও ছাড়িয়ে যাবে, মানে পুরো দুনিয়াতে আমেরিকাকে রিপ্রেজেন্ট করবে। তো এইচবিও থেকে ওদের ইন্টারভিউ নেওয়ার পর থেকে যেটা হয়, কিছুদিন যাবত বিভিন্ন চ্যানেলের ক্যামেরা ওদের দুই ভাইকে ফলো করতে শুরু করে। আর এর সাথে যেটা হয়, ওরা শহরে পরিচিত হওয়ার সাথে সাথে পুরো আমেরিকাতেই মোটামুটি একটা পরিচিত লাভ করে। আর তাছাড়া মিকির বা ছোট ভাইয়ের বক্সিং প্র্যাকটিস তো চলছে। তবে এখানে আমরা একটা জিনিস খেয়াল করি যে ডিকি যদিও একসময় বক্সার ছিল, তবে সে এখন হেলদি নয়, আগের মতো একটা বক্সার হিসেবে হেলদি নয়। তবে তার ছোট ভাই তার চেয়ে অনেক বেশি হেলদি এবং ফিট। তো একজন স্বাভাবিক বক্সার ডিকির শরীর অবস্থা কেন এরকম, এটা আমরা পরে জানতে পারবো। আর এদিকে আমরা জানতে পারি ছোট ভাই মিকির পরবর্তী ফাইট হবে হচ্ছে আটলান্টিক শহরে। তো এই কারণে সে ট্রেনিং এর প্রস্তুতি নিচ্ছিল। তো সকাল 9টা থেকেই ট্রেনিং শুরু হবে, বাট এখন 11টা বেজে গিয়েছে। তারপরেও বড় ভাই ডিকি কিন্তু ছোট ভাইকে ট্রেনিং করাতে বক্সিং জিমে আসেনি। তো ক্যামেরার লোকজন আবার এখানে ছিল। তো ক্যামেরার লোকজনদের সামনে নিজের ভাইয়ের অনুপস্থিতি দেখে মিকির নিজের কাছে অনেক ছোট মনে হয়। আর এর জন্য ওই পুলিশ অফিসারদের মধ্যে কিব নামের যে একজন রিটায়ার্ড বক্সার ছিলেন, তিনি করেন কি মিকির ট্রেনিং করানো শুরু করেন। তবে মিকিকে বাইরের কেউ ট্রেনিং করাচ্ছে, এটা দেখে মিকির মায়ের একদম পছন্দ হয় না, কারণ
তার মতে তার বড় ছেলে ডিকি এই জিমের আসল বক্সিং কোচ, আর উল্টাপাল্টা ট্রেনারের কাছ থেকে ট্রেনিং করলে মিকির আরো সমস্যা হতে পারে। তো বড় ছেলে ডিকি কোথায়? আর এরপর যখন সিন শিফট হয় আমরা দেখতে পাই যে শহরের অন্যদিকে একটা ভাঙা বাড়িতে ডিকি তার বন্ধু বান্ধবদের নিয়ে হেরোইনের নেশা করছিল। আর এই নেশার কারণে তার আজও মনে নেই যে তার ছোট ভাইকে ট্রেনিং করতে যেতে হবে। কিন্তু হঠাৎ করে তার একটা বন্ধু তাকে মনে করায় আজকে সকাল 9টায় না তোর ভাইকে ট্রেনিং করানোর কথা ছিল। তো তখন ডিকির হুশ ফেরে, কিন্তু এতক্ষণে তো 11টার বেশি বেজে গিয়েছে। তো এই জন্য ডিকি করে কি গাড়ির দিকে দৌড়াতে থাকে, বাট কোনো ট্যাক্সি না পায় ও করে কি দৌড়িয়েই জিমে চলে আসে। কিন্তু ওর এইসব পাগলামি আচরণ ক্যামেরা নোটিস করে, মানে একজন মানুষ নেশাগ্রস্ত থাকলে তো বোঝা যায়, ক্যামেরা এগুলো রেকর্ড হয়ে যায়। তো এর বেশ কিছুদিন পরে ট্রেনিং মেনিং শেষে আজকে আটলান্টিক শহরে ফাইটের দিন চলে আসে। আর এরপর ওই আটলান্টিক শহরে যাওয়ার জন্য এয়ারপোর্টে যাওয়ার উদ্দেশ্যে সবাই যখন গাড়ি নিয়ে অপেক্ষা করছিল তখন সেখানেও ডিকি অনুপস্থিত ছিল। আর তখন ওই পুলিশ অফিসার কিপ বলে, মনে হয় তোমার ভাই ডিকি আবারও নেশা করে পড়ে রয়েছে, ও তো জীবনে কোনো জিনিসই সিরিয়াস নয়। তো এই কথা শুনে মিকি আর তার বাবা আর মা করে কি ওই যেখানে নেশা করে সেই বাড়িতে চলে আসে। তো ডিকি তো তখন বাবা মাকে দেখে ভয় পেয়ে যায় এবং মনে করে একতলার উপর থেকে জানলা দিয়ে লাফ দিয়ে দেয়। কিন্তু তখনই সেখানে মিকি চলে আসে এবং বোঝায়, ভাই তোমাকে এত টেনশন নেওয়ার কারণে এত ভয় পাওয়ার কারণ নেই, কারণ বাবা মা তোমার এই ড্রাগের সমস্যার ব্যাপারে অলরেডি জানে, বাট তোমাকে এটা থেকে বেরিয়ে আসতে হবে। বাট এখনকার জন্য আমি তোমাকে রিকোয়েস্ট করছি তুমি আমাদের সাথে এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হও, যাতে আমাদের ফ্লাইট না হারিয়ে ফেলি। তো ডিকি তখন সরি বলে আর এমনটাই করে। আর এরপর আটলান্টিক শহরে আসার পরে ফাইটের একটু আগে মিকি জানতে পারে যে বক্সারের সাথে মিকি লড়াই করবে সে বক্সার এখন অসুস্থ, আর তার বদলে তাকে একটা নতুন বক্সারের সাথে লড়াই করতে হবে, আর যে ওজনে তার চেয়ে অনেক বেশি শক্তিশালী, মানে বড় সড়ো। তো মিকি তখন ভয় পেয়ে যায় ফাইটে সে কি করবে। কিন্তু মিকির মা অ্যালিস আর বড় ভাই ডিকি তখন মিকিকে সাহস দেয়, আরে তুই ফাইট ইজিলি জিততে পারবি, কারণ ওই ফাইটার মাত্র জেল থেকে ছাড়া পেয়েছে, ও এখন ভালো ফর্মেও নেই, ট্রেনিংও নেই, ও পারবে না তোর সাথে, ফিটও না। তো এই কথা শুনে মিকি একটু সাহস পায়। কিন্তু রিং আসার পরে দেখতে পায় যে তার প্রতিদ্বন্দ্বী তার চেয়ে সাইজেও অনেক বড় আর ওজনও অনেক বেশি এবং অনেক ফিট। তো এরপর ফাইট শুরু হয় আর ওই ফাইটার তো মনে করো মিকির উপর সেই লেভেলের পিটুনি দিতে থাকে এবং অনেক মার খেয়ে মিকি পরাজিত হয়ে যায়। কিন্তু এই ফাইট দেখার পরে টমা নামের অনেক বড় স্পোর্টসম্যান প্রডিউসার মিকির সাথে দেখা করে। তো এই স্পোর্টসম্যান প্রডিউসার কি আমি তোমাকে একটু বুঝে বলছি, ধরো তুমি অনেক ভালো গায়ক, অনেক ভালো তুমি একটা স্পোর্টস পারসন, মানে উঠতি স্পোর্টস পারসন, তখন বিভিন্ন কোম্পানি করে কি তোমাকে সাপোর্ট করবে এবং সাপোর্ট করে তারপর তোমাকে যখন বড় বানাবে তোমার কাছ থেকে তারা সুবিধা ভোগ করবে। মানে অনেকটা মেসিকেই দেখো, মেসিকে ছোটবেলায় কিন্তু বার্সেলোনা নিয়ে এসেছিল, অনেকটা ওরকম আর কি। তো যাই হোক তিনি মিকিকে দেখে বলেন তোমার ভেতরে অনেক পটেনশিয়াল আছে, তবে তোমার জীবনে একটা সমস্যা রয়েছে আর ওটা হচ্ছে তোমার মাদকাসক্ত ভাই। তো এই জন্য আমি তোমাকে সাজেশন করব তুমি তোমার ভাইয়ের কোচিং ছেড়ে লাস ভেগাসে আমাদের কোচিং এ চলে আসো এবং এখানে এসে যদি তুমি ট্রেনিং করো তার জন্য প্রতি মাসেও তোমাকে স্যালারি দেবো এবং যত ভালো ভালো জায়গায় তোমাকে বক্সিং এ পাঠানো যায় আমরা পাঠাবো। তো এরকম একটা অফার পেয়ে মিকি তো অবাক হয়ে যায়, তবে তারপরে সে এত দ্রুত সিদ্ধান্ত নিতে পারে না, কারণ হাজার হলেও তার ভাই নেশাগ্রস্ত হোক, যেমন হয় তাই হোক, ওটা তো তার পরিবার। তো মিকি বলে এই ব্যাপারে আমি পরে ভাববো। তো এরপর আটলান্টিক শহর থেকে ফেরার সময় ওরা যখন গাড়িতে আসছিল তখন মিকি খেয়াল করে মিকির মা আর বড় ভাই একসাথে মনে করো যে ড্রিঙ্কস করছে এবং নেশা করে আনন্দ করছে। তো মিকির এই অবস্থা দেখে অনেক কষ্ট হয় যে আমি মাত্র একটা ম্যাচে আসলাম, আমার মুখের জিওগ্রাফি পাল্টে গিয়েছে, কিন্তু আমার মা আর ভাইয়ের এই নিয়ে কোনো দুঃখ নেই। তো এখানে মিকি এত কষ্ট পায় যে সে কিছুদিনের জন্য বক্সিং এবং পরিবার থেকে ব্রেক নেয় এবং তার যে গার্লফ্রেন্ড রয়েছে শার্লিন তার সাথে গিয়ে দেখা করে এবং তার বাড়িতে থাকা শুরু করে। আর শার্লিন মিকির সব দুঃখের কথা শুনে বলে, দেখো আমি মনে করি তোমার উচিত ওই অফারটা একসেপ্ট করা, লাস ভেগাসে গিয়ে ট্রেনিং শুরু করো, তোমার কেরিয়ার এতে ভালো হবে। আর তাছাড়া তোমার মা আর ভাই তোমার বক্সিং কেরিয়ার নিয়ে তো মোটেও সিরিয়াস না, এটা সবটি মেন্টাল। আর তাছাড়া এখন তোমার যে বয়স রয়েছে 2-3 বছর পার হয়ে গেলে তোমার এই বয়স এই সুযোগ কখনোই আসবে না। আর এখানে আমরা জানতে পারি মিকিরা মোট 9 ভাই বোন, মানে মিকি ডিকি ছাড়াও আরো 7টা বোন রয়েছে। তো ওই 7 যে বোন ছিল ওই 7 বোন তখন মিকির যে গার্লফ্রেন্ড শার্লিন তার বিরুদ্ধে মাকে উস্কাতে থাকে, মানে এইগুলো আমেরিকাতেও চলে সিরিয়াসলি। তো যাই হোক ওই বোনরা বলে মিকি এখন ওর গার্লফ্রেন্ডের সাথে থাকা শুরু করেছে, এর জন্য আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। তো এই সমস্যা দূর করার জন্য মিকির মা, মিকির বাবা, মিকির ভাই বোনদের নিয়ে এর সাথে মিকি আর তার গার্লফ্রেন্ডকে বাড়িতে ডাকে এবং একটা মিটিং করে। আর এখানে মিকির মা বলে মিকির জন্য আমি নতুন একটা ফাইট অ্যারেঞ্জ করেছি, কিন্তু মিকি বলে এখন থেকে আমি আর ছোট ছোট ফাইটে লড়াই করবো না, আমি লাস ভেগাসে গিয়ে ট্রেনিং করবো, কারণ এই পরিবারে আমার বক্সিং নিয়ে কেউ সিরিয়াস নয়। আর এরপর মিকি আরো বলে, আর এই ঘোড়ার ডিমের যে ফাইট করি এখান থেকে টাকা উপার্জন আমি করছি না, কিন্তু ওখানে গেলে আমি শুধুমাত্র ট্রেনিং করেই টাকা পাবো, তারপর বক্সার হিসেবে অনেক বড় হতে পারবো। কিন্তু ডিকি তখন বলে, ভাই আমরা তোর পরিবার, আমাদের না ছেড়ে আমাদের কাছেই ট্রেনিং কর, আর লাস ভেগাসে গিয়ে ট্রেনিং করলে তোকে যে বেতন দেবে আমি তার চেয়ে তোকে বেশি বেতন দেবো, কিন্তু তুই আমাদের প্লিজ পরিবার ছেড়ে যাস না, এখন সবার তোকে প্রয়োজন, শুধু ফাইটের ব্যাপার না, তুই আমাদের পরিবারের একজন সদস্য, আর তাছাড়া তুই আমার ছোট ভাই। তো মিকি এখানে এত ফ্যামিলি মেম্বারদের কথা শুনে মনে করো যে আর যাওয়ার কথা ভাবতে পারে না। আবার এদিকে ডিকি যে মাতবুরি করে বললো যে সব টাকা ও দেবে, কিন্তু ওর কাছে তো কোনো চাকরি নেই, কামাই নেই, ও যা টাকা কামাই করেছিল বক্সিং করে সব তো হেরোইনেই দিয়ে দিয়েছে। তো এর জন্য টাকা উপার্জন করার উদ্দেশ্যে একটা পরিবারকে লটারি স্কিমে ইনভেস্ট করে স্ক্যাম করার চেষ্টা করে। মানে প্ল্যানটা বুঝিয়ে বলি, একটা পরিবারকে কল দিয়ে বলবে আপনি লটারি জিতেছেন, তার জন্য ওই যে বিকাশ স্ক্যাম যেমন হয় আর কি, কিন্তু লাভ হয় না,
না। কিন্তু এরপর ডিকি এমন একটা প্ল্যান করে ভাই, যেটা শুনে আমি আকাশ থেকে পড়ে গিয়েছি। সে করে কি, ওর যে গার্লফ্রেন্ড রয়েছে তাকে করে কি পতিতা বানায়, পতিতা বানিয়ে রাস্তায় পাঠায়, যাতে রাস্তায় গিয়ে কোনো পুরুষ যখন ওর বউকে বা গার্লফ্রেন্ডকে হায়ার করে নেবে রুমে, ওই সুযোগে গিয়ে ফাইল ধরবে আর কি। আর একটা কথা তোমাদের জানিয়ে রাখি, আমেরিকাতে কিন্তু পতিতাগিরি করার সম্পূর্ণ নিষিদ্ধ। তোমার 5-10 বছরের পর্যন্ত জেল হতে পারে। বাট তুমি যদি কোনো পতিতা নিয়ে ওরকম কিছু করো, কিন্তু যদি একটা ক্যামেরা সেট করে রাখো, তাহলে কোনো সমস্যা নেই। তাহলে তুমি বলবে যে না, আমি এখানে পর্নোগ্রাফি করছি। পর্নোগ্রাফি করতে নিষেধ নাই, বাট তুমি ওই প্রস্টিটিউশন নিষিদ্ধ। তো যাই হোক, যেই কথা সেই কাজ। ওর বান্ধবীকে দেখে যখন একটা গাড়ি থামে, তখন ওরা করে কি ওই গাড়ির ফলো করতে থাকে। আর তারপর পুলিশ সেজে করে কি ওই লোকটিকে লুট করতে থাকে। বাট কয়দিন, তার পরের দিনে যখন আবার এরকম করতে যায়, তখন আসল পুলিশ চলে আসে এবং তারা ডিকির গার্লফ্রেন্ডকে এবং বাকি সব বন্ধুদেরকে ধরে ফেলে। বা ডিকি পুলিশের কাছ থেকে পালাতে শুরু করে এবং দৌড়িয়ে পালাতে পালাতে সেই রেস্টুরেন্টের বাইরে চলে আসে, যেখানে মিকি তার শ্বশুর বাড়ির পরিবারের সাথে গার্লফ্রেন্ডের সাথে ডিনার করতে এসেছিল। আর এদিকে ক্লাবের বাইরে ডিকি তো পুলিশের সাথে লড়াই করতেই থাকে। তো এরই মধ্যে একটা পুলিশের মুখে ডিকি করে কি ঘুষি মেরে দেয়। তার কিছুক্ষণ পর সেখানে পুলিশের ব্যাকআপ চলে আসে। আর পুলিশের গায়ে হাত তোলার কারণে সবাই ডিকিকে ধরে ইচ্ছা মতো খেলাতে থাকে। আর এদিকে বাইরে চিৎকার চেঁচামেচি শুনে মিকির ওই সব পরিবারের বাইরে চলে আসে। আর বড় ভাইকে মার খেতে দেখে ছোট ভাই পুলিশদের থামাতে থাকে। বাট পুলিশরা এখানে করে কি রাগের মাথায় মিকিকেও মারতে থাকে। আর সব জায়গায় তো একটা কুত্তার বাচ্চা থাকে। তো এখানে একটা পুলিশ ছিল যে জানে মিকি একটা বক্সার, এজন্য হুদাই ইচ্ছে করে মিকির হাত একটা ভেঙে দেয়। চিন্তা করো মেন্টালিটি কি। তো যাই হোক, তখন ডিকির সাথে মিকিকে ওরা অ্যারেস্ট করেন একবারে প্ল্যান মাফিক, যদিও মিকি এখানে কোনো ভূমিকাই করেনি। আর এরপর কোর্টে যখন ওঠানো হয়, ডিকি ডাইরেক্ট বলে এখানে কারো কোনো দোষ নেই, সব দোষ আমার। আর এর জন্য মিকি বেল পেয়ে যায়। কিন্তু ডিকির কাছে কোকেন পাওয়ার কারণে, ছিনতাইয়ের অপরাধ এবং চুরির কারণে, এর সাথে পুলিশের উপর হামলা করার কারণে ওর উপর 1.5 বছরের জেল হয়ে যায়। আর এখানেই মিকি তার বড় ভাইয়ের সাথে সমস্ত সম্পর্ক ভেঙে দেয়। কারণ আজকে যেটা হয়েছে, এই সবকিছু হয়েছে ডিকির ওই মাদকাসক্তির কারণে। আর ওই মাদকাসক্তির কারণে মিকি কখনোই বক্সিংয়ে মনোযোগ দিতে পারবে না। তো এখান থেকে ডিকি চলে যায় সোজা জেলে, যেখানে 1.5-2 বছর জেল খাটতে হবে। আর জেলে যাওয়ার পরে ড্রাগস না পাওয়ার কারণে ডিকির অবস্থা মারাত্মক খারাপ হতে শুরু করে। আর তোমরা হয়তো অনেকে জানো বা যাও না, যারা হেরোইন নেয় তারা যদি ইন টাইমে হেরোইন না খেতে পারে, তাদের শরীরে কিন্তু অনেক ধরনের বাজে সিমটমস দেখা দেয়। আর যারা সিগারেট খোর, তারা যদি সিগারেট খাবার দেয়, তাদের টয়লেট হওয়া বন্ধ হয়ে যায়। মানে সবগুলো নেশারই একটা সাইড এফেক্ট থাকে আর কি। তো যাই হোক, ওখানে আমরা দেখতে পাই যে ডিকির অবস্থা অনেক খারাপ হয়ে যায়। আর তোমাদের মনে আছে এই সিনেমা শুরু হওয়ার সময় ডিকিকে নিয়ে যে ডকুমেন্টারি করলো, ওটা কিন্তু এখনো রিলিজ হয়নি। তো ফাইনালি HBO চ্যানেলে সেটা রিলিজ হওয়ার টাইম চলে এসেছে এবং টিভিতে ওই ডকুমেন্টারিটি প্রচার করা হয়। এই কারণে ডিকি যখন জেলে ছিল, তখন সবাই তো অবাক হয়ে যায় যে তাদের সাথে একটা সুপারস্টার রয়েছে যাকে টিভিতে দেখানো হচ্ছে। এবং এখানে ডিকি তো মাতব্বরি করে বলে যে রকির মতো আমার উপরেও সিনেমা বানানো হবে। সিলভাস্টার স্ট্যালোনের যে রকি সিনেমাটা রয়েছে বক্সিং নিয়ে তৈরি, মানে ওর মতো এরকম একটা সিনেমা তৈরি হবে। কিন্তু এই ডকুমেন্টারির প্রথম 30 মিনিট তো ভালো চলে, পরের 30 মিনিটে HBO করে কি এমন কিছু জিনিস অ্যাড করে দেয়। আসলে HBO চ্যানেল পরে করেছে কি, ডিকির যত কন্ট্রোভার্সি রয়েছে, যেমন হেরোইনের ব্যাপারটা, তারপর ওই যে গার্লফ্রেন্ড নিয়ে ধরা পড়লো ছিনতাই করতে গিয়ে এবং নেশার জন্য ভাইকে ঠিক মতো বক্সিং করতে পারেন এবং ভাইয়ের কেরিয়ার নষ্ট করছে, তো এই সব কিছু এখানে দেখানো হয়। আর এর সাথে এটাও বলা হয় যে একজন নামকরা বক্সার কিভাবে নেশা করে তার পরিবারের নাম নষ্ট করছে এবং বর্তমানে জেলেই রয়েছে। তো এর ফলে যেটা হয়, মনে করো যে ডিকি পুরো লজ্জিত হয়ে যায়। আর এই ডকুমেন্টারি কিন্তু পুরো আমেরিকার মানুষ দেখছে। তো এখানে ডিকির মা, বোন, বাবা সবাই চোখে পানি চলে এসে যায়। আর ডিকি তো মনে করো পুরো পরাজিত মানুষের মতো অনুভব করতে থাকে এবং রেগে করে কি জেলের যে টিভিটা ছিল সেটাও বন্ধ করে দেয়। তো এর ফলে হয় কি, বাকি যে কয়েদিরা ছিল তারাও সাথে ঝগড়া করতে শুরু করে এবং সবাই বাকি ডকুমেন্টারি দেখার পূর্ণ জেদ করে বসে। আর এরপর থেকে যেটা হয়, ওই জেলে ডিকিকে নিয়ে প্রচুর টিটকারি শুরু হয়ে যায়। আর এদিকে আমরা দেখি বাইরে শার্লিন, মানে মিকির গার্লফ্রেন্ড, মিকিকে বলে তোমার ভাইয়ের ব্যাপার তোমার মাথা থেকে ঝেড়ে ফেলো, তোমার ভাইকে তোমার কাছ থেকে দূরে রাখো, তুমি শুধুমাত্র বক্সিং এর ব্যাপারে ভাবো। কারণ তোমার ভাই অলরেডি ড্রাগস দিয়ে তার জীবন নষ্ট করে দিয়েছে, সে এখন জেলে রয়েছে, তার আর কামব্যাক করা কোনোভাবেই পসিবল না, সে তোমার জন্য কোনোভাবেই উপকারে আসবে না। আবার এদিকে মিকির বাবা জর্জে মনে করে যে তার বউ আর তার বড় ছেলে তার ছোট ছেলের জন্য মোটেও ভালো হবে না। তো এই জন্য সেও পরামর্শ দেয় যে তুই দূরে চলে যা। আর জর্জের কথায় ওই যে পুলিশ অফিসার ছিল কিপ, সে মিকির নতুন ট্রেনার হয়। আবার এদিকে খুব দ্রুত মিকির আঘাত পাওয়া হাতটাও ঠিক হয়ে যাচ্ছে। আর এরপর মিকি সবকিছু ভুলে শুধুমাত্র নিজের ট্রেনিং এর দিকে মনোযোগ দেয়। আর এরপর আমরা দেখি মিকি করে কি, তার মায়ের জায়গায় সেল নামের একটা লোককে ম্যানেজার বানায়। মানে আগে তোর মা ম্যানেজার ছিল, এখন সেল নামের একজনকে দেয়। আর এখানে ওর লোকের মাও মোটামুটি নেশাগ্রস্ত আর কি। তো যাই হোক, এখানে 3 জনের একটা গ্রুপ হয়। একটা হচ্ছে শার্লিন, মানে ওর গার্লফ্রেন্ড, আর একটা হচ্ছে কিপ, মানে ওই পুলিশ অফিসার যে বক্সিং শেখাবে, আর সেল হচ্ছে ম্যানেজার। এই 3 জন মিলে মিকির টিম আসে একটা শর্তে, সেটা হচ্ছে মিকি কোনোদিনও তার বড় ভাই ডিকি এবং তার মাকে বক্সিং এর মাঝে আনবে না। তো মিকি প্রথমে এই কথা শুনে একটু টেনশনে পড়ে যায় এবং ছোটবেলা থেকে আজ পর্যন্ত সব স্মৃতিচারণ করতে থাকে। আর এখানে মিকি নিজেও জানে যে তার ভাই খুবই ভালো একটা মানুষ, সে ভুল না, সে সব সময় চায় যে মিকি এগিয়ে যাক, কিন্তু নেশা তাকে শেষ করে ফেলেছে, নেশার তার বদভ্যাস হয়ে গিয়েছে। তো এই কারণে মিকি শেষ পর্যন্ত সবার কথা মেনে নেয়, মানে পরিবারকে ছেড়ে দেয়। আর এরপর মিকির মা অ্যালিস যখন জানতে পারে যে তার ছোট ছেলে তাকে বাদ দিয়ে নতুন ম্যানেজার নিয়েছে, তার বড় ছেলেকে বাদ
বাদ দিয়ে নতুন ট্রেনার নিয়েছে এবং এটা তার স্বামীর পরামর্শে, তখন সে তার নিজের স্বামীর উপর রেগে যায়। আর রাগে করে কি সবগুলো মেয়েকে নিয়ে মিকের বাড়িতে যায়, আর তার সব রাগে উঠে হচ্ছে মিকির গার্লফ্রেন্ডের উপর, যে তোর জন্য সবকিছু হয়েছে। এবং এখানে আমরা দেখতে পাই মিকির সব বোনেরা মিলে শার্লেনকে পেটাতে থাকে, কিন্তু মিকি অনেক কষ্টে লড়াই থামায় এবং ডাইরেক্ট সবার সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়ে দরজা বন্ধ করে দেয়। আর এরপর আমরা দেখি মিকির নতুন ম্যানেজার আর টিম তার জন্য অনেক ভালো বক্সিং ম্যাচের আয়োজন করে, আর মিকিও প্রচুর পরিশ্রম করে, প্রচুর ট্রেনিং করে একে একে পরপর 4টা বক্সিং ম্যাচ জেতে। আর এর ফলে মিকির ভেতরে কনফিডেন্স আরো বেড়ে যায়। আর এদিকে জেলে প্রায় 6 মাস হয়ে গিয়েছে মিকি নেশা করেনি, তো এই কারণে মিকির ড্রাগসের নেশাও চলে গিয়েছে এবং এখন সে নিজের ফিটনেসের দিকে মনোযোগ দেওয়া শুরু করে। আর কিছুদিন পরে আমরা জানতে পারি মিকিকে মাইক ট্রমার গ্রুপ থেকে একটা বিখ্যাত মেক্সিকান বক্সার লড়াই করার জন্য চ্যালেঞ্জ দিয়েছে, আর এটাই জিততে পারলে অনেক টাকা পাওয়া যাবে। তো এই খবরটি শেয়ার করার জন্য মিকি করে কি ডিকির সাথে দেখা করতে জেলে যায়, কারণ ডিকি ওই বক্সারের সাথে এর আগে লড়াই করেছিল এবং জিতেছিল। তো মিকি তখন ওর বড় ভাইয়ের কাছ থেকে ওই বক্সার কি স্টাইলে ফাইট করে, ওর সাথে কোন ক্যাটাগরিতে ফাইট করতে হবে এটা জানতে চায়। তো এখানে বড় ভাই মিকিকে বলে ওকে আগে আক্রমণ না করে ডিফেন্স করে ওকে ক্লান্ত করো, তারপর তুমি একবার ফাইনাল অ্যাটাক করে দেবে, তাহলে জিততে পারবে। কিন্তু মিকি তখন বলে আমার মনে হয় না তোমার এই কথাই মানতে পারবে, কারণ তুমি এখন আর আমার কোচ নাও, আমার কোচ হচ্ছে কিফ, তো আমাকে তেমনটাই করতে হবে যেমনটা কিফ বলবে। তো এর মানে হচ্ছে এখানে মিকি ডিকিকে জাস্ট উস্কাতে এসেছিল যে আমি এত দূর এগিয়ে গিয়েছি। আর তারপর সে ডিকিকে আরো বলে তুমি যদি এতই ভালো ট্রেনার ছিলে আর আমার যদি এতই ভালো চাইতে, তাহলে তুমি ওই হেরোইন ছেড়ে আমাকে ট্রেনিং করলে না কেন? তার মানে কি তুমি আমার চেয়ে হেরোইনকে বেশি ভালোবাসতে? তো এখানে ডিকি তার ভুল স্বীকার করে এবং সে বলতে থাকে যে গত 8 মাস হয়ে গিয়েছে আমি হেরোইন নেই না, ড্রাগ ছেড়ে দিয়েছি। কিন্তু মিকি কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায় এবং উল্টো ডিকিকে বলে যায় আমি বিশ্বাস করি তুমি আমার সাফল্যে হিংসা করছো এবং আরো হিংসা করবে। বুঝতেই পারছো এখানে ডিকিকে উস্কিয়ে গেল আর কি। আর এরপর ফাইটের রাতে মিকি যখন সেই মেক্সিকান ফাইটারের সামনে মুখোমুখি হয়, প্রথম রাউন্ডে খুব ভালো মতোই মিকি বুঝতে পারে যে ওই মেক্সিকান ফাইটার অনেক বেশি শক্তিশালী এবং ফাইটের মাঝে অনেক কিছু করার পরেও ও কোনো পয়েন্ট কালেক্ট করতে পারছিল না। কিন্তু লাস্ট ওর বড় ভাই ডিকির কথা মনে পড়ে, তো এই জন্য করে কি ওর যে কোচ কি তার বলা নিয়ম ছেড়ে দিয়ে ডিকির বলা প্ল্যান ফলো করে এবং এই কারণে সে 5 রাউন্ড পর্যন্ত শুধুমাত্র ডিফেন্স করে মার খেতে থাকে। কিন্তু এর ফলে অডিয়েন্স আস্তে আস্তে বোর হতে থাকে এবং সবাই শিওর হয়ে যায় যে মিকি এই ফাইটে হেরে যাবে এবং যত মনে করো যে বাজি আছে সব মিকির বিপক্ষে যায়। আবার এদিকে ডিকি করে কি জেল থেকে ওর মায়ের সাথে কথা বলে, তোর মা বলে তোর ভাই তো হেরে যাচ্ছে, কিন্তু তখন ডিকি বলে আরে মা টেনশন করো না, মিকি হারছে না, ও সিস্টেমে প্রতিপক্ষকে হারাচ্ছে। আর এরপর আমরা দেখতে পাই সেই আগের প্ল্যানের মতো মিকি কিন্তু তার প্রতিপক্ষকে ক্লান্ত করে দিয়ে ওই প্রতিপক্ষের মুখ আর সাইডে এমন ঘুষি মারে যে নগদ নকআউট হয়ে যায় সে। আর এই জেতায় সকল মিডিয়া এবং অডিয়েন্স পুরো চমকে যায়। আর এই জিত দেখে জেলে থাকা ডিকি এবং যত পুলিশ অফিসার এবং বাকি কয়েদিরাও খুব খুশি হয় এবং মিকির এই জয় উদযাপন করে। তো যাই হোক এই জিতের কারণে মিকিকে যেতে হবে লন্ডন এবং সেখানে ওয়ার্ল্ড ফাইনাল লড়াই করতে হবে, মানে ফুটবলে যেমন বিশ্বকাপ হয় সেরকম একটা বক্সিং এর বিশ্বকাপ হবে। আর এরপরে আমরা দেখতে পাই ডিকি কিছুদিনের জন্য জেল থেকে প্যারোলে বের হয়ে আসে, আর তখন ওর মা ওকে পিক করতে যায়। কিন্তু ডিকির মাথায় শুধুমাত্র এখন একটা কথাই রয়েছে, তার ভাইয়ের কথা। আর এখানে উল্লেখ্য ডিকি কিন্তু এখন আর নেশাগ্রস্ত নয়, আর সে জানে যে আগের বার শুধুমাত্র নেশার কারণে সে তার ভাইয়ের ক্যারিয়ার নষ্ট করে দিয়েছিল, কিন্তু এবার সে সামনের দিকে নিয়ে যেতে চায় তার ভাইকে। তো এই জন্য সে তার মাকে বলে সোজা মিকির কাছে চলে আসে জিমে, আর মিকিকে সেখানে ফাইটের জন্য ট্রেনিং করানো হচ্ছিল। তো ডিকি কিছু না বলে সরাসরি করে কি আগের মতো লকার রুমে গিয়ে ওর বক্সিং গ্লাভস পরতে থাকে যাতে রিং এর ভেতরে এসে মিকিকে ট্রেনিং করাতে পারে। বাট ওকে এমনটা করতে দেখে মিকি বলে দেখো ভাই তুমি আমার ভাই ঠিক আছে, বাট তুমি এখন আমার ট্রেনার না, আর আমি আমার এই টিমের কাছে প্রমিস করেছি যে কোনোদিন আমি তোমার সাথে ট্রেনিং করব না, তো তুমি প্লিজ আমার এই বক্সিং ক্যারিয়ারে কোনো নাক গলাবে না, তোমাকে দরকার নেই আমার। তো নিজের ভাইয়ের কাছ থেকে এই কথা শুনে ডিকি তো অনেক কষ্ট পায়, আর ওর রেগে করে কি লকারে ঘুষি মেরে সেখান থেকে চলে যেতে থাকে এবং এবার ডিকি অনেক ভেঙে পড়ে। অ্যাকচুয়ালি ডিকি এখানে আশা করেনি যে তার ভাই মিকি তাকে এমন একটা কথা বলবে। ডিকি ভেবেছিল ও যখন জেলে ছিল তখন ওই তো একটা বুদ্ধি দিয়েছিল, ওই বুদ্ধির কারণেই তো মিকি ওই ফাইটটা জিতেছিল, তো হয়তো ওর ভাই চেঞ্জ হয়ে গিয়েছে, ওকে ভরসা করবে, ওর ফিরে আসার অপেক্ষা করছে। বাট এই বাস্তবতা দেখে ডিকি এখন অনেক কষ্ট পায়। তো যাই হোক ডিকিকে জিম থেকে বাইরে যেতে দেখে ডিকি আর মিকির মা মিকিকে বলে আমরা একটা পরিবার তাই না, আর এই ডিকির কাছ থেকে তোর বক্সিং এর হাতে খড়ি হয়েছিল, আর ডিকির গাইডলাইন ছাড়া তুই কোনোভাবে ওই মেক্সিকান লোকটার সাথে ম্যাচ জিততে পারতি না, আর আমার বিশ্বাস পরবর্তী লড়াইয়ের জন্য তোর ডিকিকে প্রয়োজন হবে, কারণ একমাত্র ডিকি জানে কিভাবে তোর ভেতর থেকে সবচেয়ে সেরাটা বের করে আনতে হবে। আর এই কথায় প্রমাণ হয়ে যায় যে মিকি ডিকির সাথে গিয়ে দেখা করেছিল এবং ওর প্ল্যান অনুযায়ী মেক্সিকান লোকের সাথে ম্যাচ জিতেছিল। তো এই কথা যখন ওর নতুন ট্রেনার কিফ, শার্লিন আর ম্যানেজার জানতে পারে যে মিকি তার ভাইয়ের সাথে জেলে গিয়েছিল দেখা করতে এবং তার বলা টেকনিক ব্যবহার করেছিল, তারা দুজনেই বক্সিং রিং থেকে বাইরে চলে যায় এবং বলে তুমি তোমার প্রমিস ভেঙেছো, তবে তারপরে তোমাকে একটা সুযোগ দিচ্ছি, তোমার ভাই ডিকি এখান থেকে যদি চলে না যায় আমরা তোমার সাথে থাকবো না, কারণ তোমার ভাই আবারও ড্রাগসে পড়বে, আবারও তোমাকে বিপদে ফেলবে। এই কথা বলে তারা দুজন চলে যায়। আর তারা চলে যাওয়ার পরে মিকির মা মিকিকে বলে তোর ভাই 1 বছর ধরে ড্রাগস ছুঁয়েও দেখেনি, আর এই জন্য তোর উচিত তোর ভাইকে একবার সুযোগ দেওয়া। তো মায়ের কথায় মিকি ফাইনালি রাজি হয়ে যায় ডিকির সাথে ট্রেনিং করতে, কিন্তু ওর গার্লফ্রেন্ড চলে গিয়েছে ওর ভাইয়ের সাথে রেগে, তো এই জন্য ট্রেনিং
শুরু হলে পুরো রাগ ও করে কি ডিকির উপর ঝাড়তে শুরু করে। মানে ট্রেনিং এর সময় মিকি করে কি তার ভাইকে ইচ্ছে করে সিরিয়াসলি ঘুষি মেরে ফেলে দেয়। আর মারতে মারতে ওর মাকে বলে, তুমি যেমন আমার পরিবার তেমন কিবার শার্লিনকে আমার প্রয়োজন রয়েছে। আর এখানে লক্ষ্য ওই পুলিশ অফিসার কিপ যে আর কি ওকে বক্সিং শেখায়, সে আর শার্লিন কিন্তু বাপ বেটি। তোরা দুজন রাগ করে চলে গিয়েছে। আর তারপর মিকি আরো বলে শুধুমাত্র ডিকির কারণে তার আমার সাথে আর কখনো কথাও বলবে না। তো এটা শুনে ডিকি বুঝতে পারে যে আমার ভাই মনে অনেক কষ্ট পেয়েছে। আর সে তার ছোট ভাইয়ের রাগ বুঝতে পেরে সে চায় শেষবারের মতো আমার ভাই আমাকে বিশ্বাস করুক। আর এদিকে দেখা যায় ডিকির বোনেরা, ডিকি জেল থেকে ছাড়া পেয়েছে, এই খুশিতে কেক বানিয়েছিল ওয়েলকাম কেক, কিন্তু ডিকি মিকির কাছ থেকে মার খেয়ে ওই ওয়েলকাম কেক নিয়ে যায় হচ্ছে জিমের বাইরে। তো তখন ওর বাবা চিন্তিত হয়ে ডাক পাড়তে থাকে যে কই যাস। তো এখানে ডিকির বাবা মনে করে তার মানে ডিকি আবার ওই ক্র্যাক হাউসে যাবে এবং ভাইয়ের কাছ থেকে কষ্ট পেয়ে হয়তো আবার ওর হেরোইন নেওয়া শুরু করবে। বা ডিকি যেটা করে সেখানে গিয়ে ওর যে হেরোইন খোর বন্ধুরা ছিল এখন ওই হেরোইনই খায়, ওদেরকে ওই কেকটা দিয়ে সেখান থেকে চলে আসে। সে নিজে আর রাগ নেয় না। আর তারপর সোজা যায় হচ্ছে ওর ছোট ভাইয়ের গার্লফ্রেন্ডের বাড়িতে এবং ওর ছোট ভাইয়ের গার্লফ্রেন্ডকে বলে, বিশ্বাস করো শার্লিন, আমি নেশা করা ছেড়ে দিয়েছি এবং আমি তোমাকে প্রমিস করছি মিকির জন্য আমি কখনোই কোনো সমস্যা তৈরি করবো না। আর মিকির ট্রেনিং এর জন্য এখন আমাকে এবং তোমাকে দুজনকেই খুব প্রয়োজন। আমাদের দুজনেরই উচিত ওর সাথে থাকা, কারণ যদি আমি ওর সাথে না থাকি আমার কষ্ট ভেতর থেকে ভুগবে, তুমি যদি না থাকো সেই কষ্টটা ওকে ভেতর থেকে ভুগাবে। তো আমাদের দুশ্চিন্তার কারণে ও সামনের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপটা হেরে যাবে। আর তখন ওই সময় মিকি এখানে চলে আসে। তো মিকি এসে মনে করে ভাই এখানে এসে কোনো ঘাপলা বাজিয়েছে, বাট তখনই শার্লিন বাইরে বেরিয়ে আসে এবং মিকিকে বলে যে আজ থেকে আমি আর তোমার বড় ভাই একসাথে তোমার সাথে থাকবো, তোমাকে সাপোর্ট করবো। তো এরপর থেকে দুই ভাই আগের থেকে আরো বেশি ট্রেনিং করতে থাকে। আর মিকি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নশিপের ফাইটের জন্য রেডি হতে থাকে। আর ফাইটের জন্য মিকির পুরো পরিবার লন্ডনে আসে। আর তখনই তাদের ব্রিটিশ বক্সারের সাথে দেখা হয়। আর যেহেতু মিকির প্রতিপক্ষ হচ্ছে একজন ব্রিটিশ বক্সার আর মিকি একজন আমেরিকান, আর ফাইট যেহেতু লন্ডনে হবে তো এই জন্য লন্ডনের যত দর্শক ছিল তারা সবাই ব্রিটিশ বক্সারকে সাপোর্ট করতে থাকে এবং মিকি উল্টো বু মানে ডিমোটিভেট করতে থাকে। কিন্তু ডিকি এই সবকিছু এড়িয়ে মিকিকে রিং এর ভেতরে নিয়ে আসে। আর আমরা দেখতে পাই মিকির যে প্রতিপক্ষ সে অনেক ভালো একটা বক্সার। সে প্রথম রাউন্ড থেকে মিকির উপর অনেক ভারী পড়তে থাকে। আর 6 নম্বর রাউন্ডে ওই বক্সারটা করে কি মিকিকে ঘুষি মেরে একেবারে ফেলেই দেয়, কিন্তু তারপরে মিকি নিজেকে সামলে আবার ওঠে আর তারপর ব্রেক হয়। আর এই সময় ডিকি মিকিকে বলে, দেখ তুই আমার ছোট ভাই নস, বরং তুই আমার ছেলের মতো। কারণ একজন মানুষ যদি নিজের স্বপ্ন পূরণ না করতে পারে সেই স্বপ্নটা তার ছেলেকে দিয়ে করায়। আর আমি জানি তুইও বক্সার হওয়ার স্বপ্নটা দেখেছিলি, কারণ আমি নিজে বক্সিং করতাম সেই জন্য। আর আমি যেহেতু ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হতে পারিনি তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি তোকে দিয়ে আমার স্বপ্ন আমি পূরণ করবো। আর এই জন্য আমি তোর কাছ থেকে অনেক কিছু চাইতাম। এই বক্সিং এর কারণে আমি কিন্তু পড়াশোনাও করিনি, আমি কোনো কাজই করি না, আমি পুরোটা সময় তোকে দিয়েছি। আর তোকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চাপে আমি ডিপ্রেশনে ড্রাগ নেওয়া শুরু করেছিলাম যে আমি কি আসলে তোর জন্য কিছু করতে পারবো, ফ্যামিলির কি হবে এইসব চিন্তায়। কিন্তু ভাই যা করেছি, বাট আজ সেই দিন চলে এসেছে। আজ তুই তাই করতে যাচ্ছিস যেটা আমি কখনো করতে পারিনি। আর আমি হয়তো ওইটা ওই কারণে করতে পারিনি কারণ আমার কাছে আজকে মনে হচ্ছে আমি নিজে জিতলে যতখানি না খুশি হতাম, তুই জিতলে হয়তো তার 3 গুণ আমি খুশি হব। তো এই জন্য ভাই চল ওঠ, তুই ডিফেন্স ছেড়ে সোজা ফাইট কর। তোকে আজকে প্রমাণ করে দে যে আমরা দুই ভাই কি, আমরা কি জিনিস। তুই তোর জন্য না হোক আমার জন্য এই চ্যাম্পিয়নশিপ জিতে আয়, আমার সকল প্রশ্নের উত্তর দিয়ে দিবি তুই। আর আমাদের সম্পর্কে টিভি চ্যানেল অনেক খারাপ কিছু বলেছে না, তোর ভাইকে অনেক খারাপ করে দেখিয়েছে না, তুই প্রমাণ করে দিবি তোর ভাই কি। আর তখন মিকি বলে, হ্যাঁ ভাই আমি এটা করবো, খালি তোমার জন্য, আমি অবশ্যই ট্রফি জিতবো। মানে এই কথাগুলো কিন্তু একেবারে গায়ের লোম দাঁড়া করানোর কথা ছিল, তুমি যদি অ্যাকচুয়াল সিনেমাটা দেখো তাহলে বুঝতে পারবে। তো যাই হোক এখানে মিকি যখন বলে আমি তোমার জন্য অবশ্যই ট্রফি জিতবো, মিকি বলে না, আমার ট্রফি হিসেবে অলরেডি তুই আছিস, তুই খালি আমার জন্য ম্যাচটা জিতে আন, ট্রফি আমাদের আছে। তো এটা শুনে মিকি পুরো ইমোশনাল হয়ে যায়। আর তারপর উঠেই মানে এখানে মিকি তো অনেক টায়ার্ড, প্রতিপক্ষ মনে করেছিল কি আর করবে, কিন্তু মিকি ওই এই করে কি এত জোরে একটা ঘুষি মারে মাথার শরীরে নগদ নক আউট হয়ে যায় ওই প্রতিপক্ষ। আর তারপর রেফারি মিকিকে বিজয়ী ঘোষণা করে। আর এরপর ডিকি সহ তার পরিবারের সবাই রিং এর ভেতরে চলে আসে, ওকে কোলে উঠিয়ে নেয় আর মিকি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতে যায়। আর ডিকি তার ভাই মিকিকে এমন ভাবে ওঠায় দেখে মনে হচ্ছে এটাই হচ্ছে ডিকির ট্রফি, যেটা ডিকি কখনোই পায়নি। আর শেষ দৃশ্যে আমরা মিকি আর ডিকিকে আরো একটা ডকুমেন্টারিতে শুটিং এ দেখতে পাই, মানে সেই এইচবিও যারা ওদেরকে খারাপ বানিয়েছিল তারা নতুন করে আবার ওদের নিয়ে ডকুমেন্টারি করছে। আর লাস্টে আমাদেরকে বলা হয় 2003 সালে মিকি শার্লিনকে বিয়ে করে আর ডিকিও সংসারী হয়ে গিয়েছে, আর কখনোই ড্রাগসে যায়নি এবং সে ওই শহরের একটা জিমে ফুল টাইম বক্সারদের ট্রেনিং করে। আর তারপর আমাদের এই সফল দুই ভাইয়ের আসল ছবি দেখানো হয়। সামনের যে দুজনকে দেখছো এই দুজন হচ্ছে আর কি মিকি আর ডিকি। তো এখানে একটা জিনিস দেখো, মানুষের জীবনেও কত সুন্দর কাহিনী থাকে। একটা সিনেমা সুন্দর করতে কিন্তু কাল্পনিক কিছু দরকার পড়ে তা কিন্তু নয়। আমার কাছে কিন্তু এই সিনেমাটা পুরো হৃদয় ছুঁয়ে গিয়েছে। ইভেন সত্যি কথা বলতে আমি যে শূন্য থেকেই পর্যন্ত এসেছি, আমার লাইফ নিয়ে একটা সিনেমা বানানো যায়, আমার লাইফ নিয়ে যদি সিনেমা বানানো হয় সেটাও ব্লকবাস্টার হিট হবে। বাট আমার লাইফ নিয়ে সিনেমা বানানোর মতো অত বড় পজিশনে বা অত বড় সাকসেসফুল এখনো আমি হইনি। বাট কখনো যদি আমি ওই পজিশনে যেতে পারি, সিনেমা না বানাই, অন্তত আমার লাইফ সম্পর্কে তোমাদের সবাইকে আমি জানাবো যে কই থেকে কই পর্যন্ত আসা পসিবল। শুধুমাত্র তোমার ভেতরে যদি ডেডিকেশন থাকে, হার্ড ওয়ার্কিং থাকে। আমি কিন্তু এখনো প্রচুর কষ্ট করি, আমি কাজের সাথে কোনো কম্প্রোমাইজ করি না। তুমি অনেকদের দেখবে যাদের মাত্র একটা চ্যানেল, তারপরও রেগুলার ভিডিও দিতে পারে না। আমি কিন্তু যত যা মনে হয় তাই হোক আমি রেগুলার কষ্ট করি, রেগুলার তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি। খুব রিয়েল টাইম ব্রেক নিয়ে যখন আমার শরীর একেবারেই করায় না।
হয় না, কারণ একটা মানুষ টানা 5 বছর বুঝতেই পারছো। আর তাছাড়া আমার লাইফের সবচেয়ে বড় প্রবলেমটাই হচ্ছে ঘুম। ইউটিউবার হওয়ার পরে হয়েছে কি, আমি তোমাদের কি বলবো, মনে করো একটা ইউটিউবার যখন ওপরের দিকে ওঠে, নতুন ইউটিউবার, তখন ওর ভেতরে অনেক উৎফুল্লতা থাকে, কাজ করার আগ্রহ থাকে। কিন্তু আমি তো অনেক পুরনো ইউটিউবার, আমি উৎখানের সময় ভালো ছিলাম, উৎখান দেখেছি, টপ পজিশনে গিয়েছি, এক সময় আমাদের ভিডিও দিলে মিলিয়ন মিলিয়ন ভিউ হতো। তারপরে এখন আস্তে আস্তে মনে করো ডাউনফল হতে 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 মনে করো যে এমন অবস্থা হয়ে গিয়েছে, এখন সবসময় একটা টেনশনে থাকি যে কখন আমার কেরিয়ার শেষ হয়ে যাবে, এরপরে কি করে খাবো, এরপরে কি হবে, আমার সাথে এতগুলো পোলাবান কাজ করে, ওদের কি হবে। আমি এখনো নিজের জন্য কিছুই করলাম না, আজকে ইউটিউব শেষ হয়ে গেলে কালকে কোনো একটা চাকরিতে ঢুকতে হবে, চাকরি করেই খাবো কিভাবে, এত আরামের চাকরি করেছি, মানে আরামের চাকরি বলতে ঘরের কাজ করেছি, বাইরে মানুষের বকাবাজি শুনে কিভাবে কাজ করবো, সবকিছু মিলিয়ে মনে করে যে আমারও অনেক টেনশন ডিপ্রেশন হয় আর কি মাঝে মাঝে। তবে দোয়া করো যেন আমি ওইরকম একটা অবস্থান করে তারপর রিটায়ারমেন্ট নিতে পারি, অন্তত আমাকে দুস্থ ইউটিউবার হয়ে না মরতে হয়। তো আমি বিদায় নিচ্ছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।